Welcome everyone. Here in this video I will explain how to become successful as a second timer and also I will give some tips and tricks to be a topper. তো শুরুতেই জানিয়ে দিই যে আমি এট প্রেজেন্ট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্সে অধ্যয়ন করছি। আর তোমরা সবাই জানো যে ইকোনমিক্স সাবজেক্টে পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই টপ করতে হবে। সো আজকের এই ভিডিওতে আমি পর্যায়ক্রমে আলোচনা করে যাব যে কিভাবে আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস অ্যাডমিশন টেস্টে সাকসেসফুল হতে পারি। আজকের এই ভিডিওটি আমি টোটাল 8টি সেগমেন্টে ভাগ করছি। তো প্রথমেই রুটিন অ্যান্ড টপিক, এরপর সাবজেক্ট, বুকস, বাংলা স্টাডি প্ল্যান, ইংলিশ স্টাডি প্ল্যান, ম্যাথ স্টাডি প্ল্যান, জিকে স্টাডি প্ল্যান, এরপর কোশ্চেন ব্যাংক অ্যান্ড ফাইনালি এক্সাম। সো ফার্স্ট অফ অল সেগমেন্ট 1 which is রুটিন অর টপিক। তো অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন নেওয়ার সময় আমাদের প্রথমেই ভাবতে হবে যে আমরা কিভাবে রুটিনটা সেট করব। তো পড়ার জন্য আমরা রুটিনটা এভাবে সেট করতে পারি যে আমরা টাইমিং ওয়াইজ রুটিন সেট না করে টপিক ওয়াইজ রুটিন সেট করব। আর সেটা হচ্ছে যে আমরা প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে একটা নোটপ্যাডে লিখে রাখবো যে আমরা পরের দিন কি কি সাবজেক্ট কি কি টপিক পড়বো। যেমন হচ্ছে আমরা বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে এই 4টা সাবজেক্টের জন্য 4টা টপিক ফিক্স করব এবং পরবর্তী দিন আমি এই টপিকগুলো কমপ্লিট করার ট্রাই করব। আর এভাবে করে এগিয়ে যাব। তো দেখা গেল যে একদিন হয়তো একটা টপিক আমার মিস হলো, 4টার ভিতরে আমি 3টা পড়তে পারছি আর একটা আমার কমপ্লিট করা হয়নি। তখন নেক্সট দিন যখন আবার নতুন নোটপ্যাডে করে রুটিনটাকে সেট করব, তখন আমরা যেই টপিকটা বাকি রয়েছে সেই টপিকটাকে সেটার প্রথমে রেখে এর সাথে আরো 3টা নতুন টপিক অ্যাড করে রুটিনটা সেট করে নিই। তো এইভাবে টপিক ওয়াইজ যদি রুটিন সেট করি তাহলে দেখা যাবে সিলেবাসটা আমাদের খুব দ্রুত কমপ্লিট হয়ে যাচ্ছে আর এই ক্ষেত্রে টাইম নিয়ে আমাদের কোনো ঝামেলা হচ্ছে না। এরপর হচ্ছে সাবজেক্ট, সেগমেন্ট 2 সাবজেক্ট, বাংলা, ইংলিশ, ম্যাথ অ্যান্ড জিকে। আর অবশ্যই যেহেতু আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি, সি, এফ, জি, আই এই সমস্ত ইউনিটে পরীক্ষা দিচ্ছি, সেখানে আমাদের বাংলা, ইংরেজি, ম্যাথ এবং জিকের জন্য প্রিপারেশন নিতে হবে। আর বিউপির জন্য আমাদেরকে এক্সট্রাভাবে ইংলিশ ভার্সন জিকের জন্য প্রিপারেশন নিতে হবে। সো সেগমেন্ট নাম্বার 3 which is বুকস। তো এখানে আমি কিছু বুকস রেকমেন্ড করব। যেমন বাংলার জন্য আমরা ইন্টারমিডিয়েটের সাহিত্য পাঠের যে গদ্য পদ্য অংশটা আছে সেটাকে ফুললি কমপ্লিট করব এবং পাশাপাশি 9-10 এর যে বোর্ড বুক গ্রামারের জন্য সেই বইটা কমপ্লিট করব আর প্র্যাকটিস অংশের জন্য বাংলা বিচিত্রাকে ফলো করব। এরপর ইংরেজির জন্য আমরা গ্রামার পার্টের জন্য ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস এবং পাশাপাশি আমরা চাইলে আরেকটি ভোকাবুলারির জন্য আরেকটি বই ফলো করতে পারি which is সাইফোর্স ভোকাবুলারি অ্যান্ড ওয়ার্ড স্মার্ট। পাশাপাশি আমাদেরকে ইংলিশের লিটারেচার পার্টটা কমপ্লিট করা লাগবে, যার জন্য আমরা চাইলে বিভিন্ন শীট থেকে এই লিটারেচার পার্টটি কমপ্লিট করতে পারি। যেমন সেখানে আছে রেনেসান্স, তারপরে ভিক্টোরিয়ান এজ, তারপরে আছে জ্যাকোবিয়ান এজ, এই পার্টগুলোকে আমরা পর্যায়ক্রমে কমপ্লিট করব। তারপর ম্যাথের জন্য আমি বলবো 2টি বই। ফার্স্ট অফ অল লেজেন্ড পাবলিকেশনের ম্যাথ সলিউশন এবং ক্লাইম্যাক্সের ম্যাথ সলিউশন বইগুলোকে আমরা ফলো করতে পারি। পাশাপাশি এইগুলো কমপ্লিট করার পর, বেসিকটা কমপ্লিট করার পরে আমরা সাইফোর্স ম্যাথটাকে কমপ্লিট করতে পারি, তাহলে আমাদের প্রিপারেশনটা ফুললি কমপ্লিট হবে। আর জিকের জন্য আমি বলবো বাজারে জুবাইরস জিকে বা খন্দকার জিকের যে কোনো একটি, পাশাপাশি আমরা বিসিএস মান্নাদের একটি বই আছে যে বইতে জিকে সম্পর্কে অনেক বিস্তারিতভাবে বলা আছে, সেই বইটা ফলো করব। সো বাংলা স্টাডি প্ল্যান, বাংলা স্টাডি প্ল্যানটাকে আমরা এভাবে সাজাবো যে আমরা যখন 9-10 এর যে বইটা পড়বো সেই বইটাকে আমরা ফুললি কমপ্লিট করব এবং প্র্যাকটিস অংশের জন্য আমরা বাংলা বিচিত্রা বই থেকে সেটা প্র্যাকটিস করব। আর পাশাপাশি যেহেতু আমরা ইন্টারমিডিয়েটের সাহিত্য পাঠে গদ্য পদ্য অংশগুলো পড়েছি, এই অংশগুলো থেকে বিভিন্ন কবি পরিচিতি এবং তাদের সাহিত্যকর্মগুলো সম্পর্কে প্রত্যেকটা বিস্তারিত জানবো এবং ট্রিক্স সহকারে মনে রাখবো, যাতে করে আমাদের জন্য মনে রাখা সহজ হয়। পাশাপাশি এর সাথে আমরা লিটারেচার পার্টের জন্য প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ এই 3টা পার্টের জন্য আমরা চাইলে যে কোনো একটা বই কিনে পড়তে পারি। তবে আমি বলবো যে যেহেতু আমরা বাংলা বিচিত্র বই কিনতে, সেখানে শেষে থাকবে এমনকি পাশাপাশি ইউটিউবে অনেক ভিডিও আছে এই সকল এই লিটারেচার পার্ট নিয়ে। তো বিসিএস এর ওই টপিকগুলো থেকে আমরা এই জিনিসটাকে ক্লিয়ার করতে পারি। লিটারেচার মূলত হচ্ছে বিসিএস এর পার্ট, কিন্তু স্টিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এখান থেকে কোশ্চেন আসে, বিশেষ করে আধুনিক যুগ, মধ্যযুগ এবং প্রাচীন যুগ এই 3টা পার্ট থেকে কোশ্চেন আসে। এরপর হচ্ছে ইংলিশ স্টাডি প্ল্যান, সেগমেন্ট 5। ইংলিশ স্টাডি প্ল্যানটা হচ্ছে আমরা কিভাবে গ্রামার পার্টটা কমপ্লিট করব এবং তারপরে হচ্ছে ভোকাবুলারি এবং তারপর হচ্ছে লিটারেচার। তো ইংলিশ গ্রামার কমপ্লিট করার জন্য আমরা হচ্ছে যে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস এই বইটি ফলো করব। এখানে গ্রামার্সের ভিতরে রয়েছে যেমন কারেকশন, তারপর পিন পয়েন্ট এরর, তারপর পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন, ফ্রেজ এন্ড ক্লোজ, এই টপিকগুলো যখন কমপ্লিট করব তখন আমাদের বেসিকটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে।
তারপরে আমরা যে ইন্টারমিডিয়েটের ন্যারেশন, ট্রান্সফরমেশন, এই সেন্টেন্সগুলো এগুলো তো করেই আসছি। তো এই জিনিসগুলোকে আমরা মাথায় রেখে পরবর্তীতে এক্সট্রা কিছু জিনিস যেমন বেসিক ক্লিয়ার রাখার জন্য পার্সোনাল আইডেন্টিফিকেশন, তারপর হচ্ছে ভোকাবুলারির জন্য হচ্ছে যেমন সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপোজিশন, এই পার্টগুলোকে যখন আমরা নিজেরা কভার করে ফেলবো। আর এটার জন্য আমি সাজেস্ট করবো যে ওয়ার্ড স্মার্ট, পাশাপাশি বিগত বছরে যে সকল কোশ্চেন আছে বিসিএস এর বা বিভিন্ন চাকরির পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা, এই কোশ্চেনগুলো সলভ করলে আমাদের এই ভোকাবুলারি পার্টটা অনেক বেশি কমপ্লিট হয়ে যাবে। আর লিটারেচার পার্টের জন্য আমরা দেখব যে ইম্পর্টেন্ট টপিকগুলো কি কি। অ্যাডমিশন টেস্টের জন্য আমি বলবো যে লিটারেচার পার্ট থেকে যেমন বিভিন্ন জিনিসকে আমরা সিলেক্ট করে পড়তে হবে, এমনকি সেখানে আমরা কিছু ট্রিক্স ইউজ করবো। যেমন আছে রেনেসান্স পিরিয়ডের ভিতরে 4টা টপিক, যেমন এলিজাবেথান এজ, তারপরে জ্যাকোবিয়ান এজ, ক্যারোলিন এজ, কমনওয়েলথ এজ, এই পিরিয়ডগুলো। তারপরে আছে রোমান্টিক এজ, ভিক্টোরিয়ান এজ, মডার্ন এজের যারা বিখ্যাত রাইটার এবং তাদের সাহিত্যকর্মগুলো কি কি, যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম শেক্সপিয়ার, এবং কার নিকনেম কি, যেমন পয়েট অফ বিউটি, তারপর বার্ড অফ, এবং এই জিনিসগুলোকে আমরা মাথায় রেখে পড়বো। এবং পাশাপাশি ইংলিশের ভোকাবুলারি পার্টটাকেও কমপ্লিট করব। তারপর হচ্ছে ম্যাথ স্টাডি প্ল্যান। তো সর্বপ্রথম কথা হচ্ছে যে ম্যাথের জন্য সবারই বেসিক ক্লিয়ার থাকতে হবে। আর এর জন্য আমি 2টা বই অলরেডি সাজেস্ট করছি, সেটা হচ্ছে লিজেন্ড অথবা ক্লাইম্যাক্সের যে কোনো একটি বই। পাশাপাশি এটা সলভ করার পরে আমরা সাইফুডস ম্যাথ সলিউশনকে সলভ করব। তো এইটা হচ্ছে বই ভিত্তিক সাজেশন, কিন্তু কথা হচ্ছে যে ম্যাথ পড়ার জন্য তোমাকে অবশ্যই কোনো টিউটরের গাইডলাইন লাগবে। তো হতে পারে তুমি কোনো টিচারের কাছে পড়তেছো, তার কাছ থেকে ম্যাথের বেসিকটা ক্লিয়ার হবে। কারণ কি, কোনো বইতেই তোমাকে শর্টকাট করে দেওয়া হবে না। যেহেতু আমরা অ্যাডমিশন টেস্ট ক্যান্ডিডেট, সেখানে আমাদেরকে সময় দেওয়া হবে 50 মিনিটস অর 45 মিনিটস, যেখানে আমাদেরকে 80টা কোশ্চেন অথবা 100টা কোশ্চেন অ্যান্সার করা লাগতেছে এই অল্প সময়ের ভিতরে। তার মানে আমি একটা ম্যাথ করার জন্য সময় পাচ্ছি হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 30 সেকেন্ড। তো এখানে আমি যদি আমার ট্রেডিশনাল ওয়েতে ম্যাথ করতে যাই তাহলে সেটা হচ্ছে না। এই জন্য তোমাদেরকে ট্রেডিশনাল ওয়েতে ম্যাথটা শেখার পাশাপাশি তোমাদেরকে শর্টকাটটা মনে রাখতে হবে। আর এর জন্য অবশ্যই তোমাকে শুধু বইয়ের উপর ডিপেন্ডেন্ট হলে হবে না, তোমাকে অবশ্যই একজন টিউটরের গাইডলাইন ফলো করতে হবে। তারপর আসি জিকে স্টাডি প্ল্যান। জিকের জন্য যে 2টি বই বলেছি সেটা হচ্ছে কি, হয় তুমি খন্দকার জিকে অথবা যুগের জিকে, পাশাপাশি তোমাকে অবশ্যই বিসিএস মান্নাদের বইটি ফলো করতে হবে। এই বইটিতে জিকে পার্টটাকে বর্ণনা করে বলা আছে, বিশ্লেষণ করে বলা আছে, যেখানে যেমন আমরা বই রিডিং পড়ি, বই রিডিং আকারে সবকিছু প্রেক্ষাপট দিয়ে বলা আছে। যেমন আমরা জেনারেল নলেজ পড়ি কিন্তু মনে রাখতে পারি না, কারণ কি আমরা হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা একটু কম করি। তো আমাদেরকে যখন ব্যাকগ্রাউন্ডটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, তখন হচ্ছে আমাদেরকে ওই জেনারেল নলেজটাকে গ্যাদার করা অনেক সহজ হবে, এমনকি আমরা অনেক দিন বেশিটা মনে রাখতে পারবো। যেমন আমরা দেখি যে টোকিও ট্রায়াল থেকে আমাদের কোশ্চেন আছে অ্যাডমিশন টেস্টে, বাট হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন টোকিও ট্রায়াল উইথ বাংলাদেশ, বাংলাদেশের সাথে টোকিও ট্রায়ালের কি সম্পর্ক। আর এটা যদি আমি তোমাদেরকে প্রেক্ষাপটে একটু আলোচনা করি সংক্ষেপে, সেটা হচ্ছে যে টোকিও ট্রায়াল হচ্ছে যে বিশ্বযুদ্ধের পরে যখন জাপানকে যারা জয়ী হয়েছে তারা হচ্ছে মানে চাপিয়ে দিতে চাইছিল যে বিভিন্ন ধরনের অপরাধের কারণে তারা হচ্ছে যুদ্ধের জন্য দায়ী, তাদের উপর বিভিন্ন ধরনের অন্যায়ভাবে বিভিন্ন ধরনের যে চাপিয়ে দিতে চাইছিল। তো আমাদের এই বাংলা অঞ্চল থেকে একজন বিচারক ছিল, যেটা হচ্ছে এই ট্রায়ালটা আলোচনা করা হয়েছিল টোকিওতে, যার জন্য এটা নাম দেওয়া হয়েছে টোকিও ট্রায়াল। এখানে আমাদের বাংলাদেশ থেকে যিনি গিয়েছিলেন ওই ব্যক্তি বলেছিলেন যে জাপান যতটুকু অন্যায় করেছে বা তার যতটুকু দোষ রয়েছে সেই ততটুকুই সে তার ক্ষতিপূরণ দিতে হবে, এবং তার চেয়ে একটু বেশি দিবে না, একটু কমও দিবে না। তো এই কারণে জাপান হচ্ছে যে আমাদের বাংলাদেশের ওই লোকটার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। তার নাম হচ্ছে রাধা বিনোদ পাল। এই জন্য পরীক্ষায় আসে যে টোকিও ট্রায়ালের সাথে কোন ব্যক্তি সম্পর্কিত, সেটা হচ্ছে রাধা বিনোদ পাল। এবং তার এই কথার জন্য তিনি একজন বিচারক ছিলেন ওই টোকিও ট্রায়ালে। জাপান অনেক বেশি উপকৃত, এই জন্য হচ্ছে বাংলাদেশের সাথে জাপানের এত সুসম্পর্ক। জাপান বাংলাদেশের উন্নয়নমূলক অনেক কাজে অবদান রাখতেছে। তো এটাই হচ্ছে টোকিও ট্রায়ালের সাথে বাংলাদেশ কিভাবে সম্পর্কিত এটা। তো এভাবে করে যদি আমরা যখন জেনারেল নলেজ গুলাকে ব্যাকগ্রাউন্ড আলোচনা করে শিখবো, তখন হচ্ছে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে সুবিধা হবে। সেগমেন্ট নাম্বার 7, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ। আমরা যখন যেহেতু অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন নিচ্ছি, সেটা যে ইউনিটের জন্যই হোক না কেন, আমরা বি, সি, এফ, জি অথবা বিপির জন্য যদি প্রিপারেশন নিই, আমাদেরকে অবশ্যই বিগত বছরের কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে। এটা করলে কি হবে, এটা করলে হচ্ছে আমরা নিজেদের মাইন্ডসেটটাকে ক্লিয়ার রাখতে পারবো যে কোন কোন জিনিসটাকে আমাদের ইম্পর্টেন্টলি নিতে হবে আর কোন জিনিসগুলোকে আননেসেসারিলি বাদ দিতে হবে। যেমন কোশ্চেন ব্যাংক সলভ করলে 2টো প্রকার হয়, যে আমরা কোনটাকে ইম্পর্টেন্স দেবো আর কোনটাকে স্কিপ করবো। বইতে তো অনেক ধরনের ইনফরমেশন দেওয়া আছে আননেসেসারি, তো আমাদের কাজ হচ্ছে যে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে পিক করা আর আননেসেসারি ইনফরমেশনগুলোকে আমরা যাতে করে আমাদের
কম ইম্পর্টেন্স দেওয়া। তো এই জন্য এই কাজটা করার ক্ষেত্রে তোমাদেরকে সহায়তা করবো হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করাটা। কোশ্চেন ব্যাংক যখন সলভ করবো তখন হচ্ছে আমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আমাদেরকে কোন পার্টটার উপর বেশি গুরুত্ব আরোপ করতে হবে। যেমন জেনারেল নলেজের তো হিউজ সিলেবাস, কিন্তু আমরা এটাকে এইভাবে কোশ্চেন ব্যাংক সলভ করার মাধ্যমে কিছু স্পেসিফিক জিনিসকে আইডেন্টিফাই করার মাধ্যমে আমরা এটা সম্পর্কে ক্লিয়ার হতে পারি যে আলটিমেটলি আমাদেরকে কোনটুকুকে নেসেসারিলি মনে রাখতে হচ্ছে আর কতটুকুকে আমরা স্কিপ করতে পারবো। যেমন আমি যদি বলি যে আমাদের যেহেতু বি ইউনিটেড জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, তো সেখানে কি হয়, সেখানে হচ্ছে একটা টপিকের উপরে একটা মানে কথা বলা থাকে 5-6 লাইনের, সেখান থেকে মাঝখানে কয়েকটা শূন্যস্থান থাকে এবং ওখান থেকেই 5টা কোশ্চেন করা হয়। একটা টপিক দেওয়া থাকে যেটা থেকে 5টা লাইন এবং মাঝখানে শূন্যস্থান থাকে, ওখান থেকে 5টা কোশ্চেন করা হয়। তো ভেবে দেখো যে একটা টপিক সেটা হচ্ছে কি, যেমন আমাদের বছরে যে কোশ্চেন আসছে সেখানে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ওইটা থেকে টোটাল 5টা লাইন বলা হয়েছে এবং সেখান থেকে 5টা কোশ্চেন করা হয়েছিল শূন্যস্থানের মাধ্যমে। তো যদি আমরা জাস্ট উইকিপিডিয়াতে বা যে কোনো বইতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে একটু স্টাডি করে রাখি, তাহলে হচ্ছে আমরা এই 5টা কোশ্চেনের উত্তর ইজিলি দিতে পারতেছি। তো এটাই হচ্ছে যে তোমাদেরকে ব্যাকগ্রাউন্ড আলোচনা করা হয়। তোমরা যে কোনো কিছু পড়ার সময় অবশ্যই সেটার ক্ষেত্রে টেকনোলজির ফুললি 100% ইউজটা করবা। যেমন দেখা গেছে আমার কাছে একটা জিনিস ইন্টারেস্টিং মনে হয়েছে, আমি শুধু ওটাকে নিয়ে ভাববোই না, শুধু সেটাকে ভাবার পাশাপাশি আমি একটু হলেও অনলাইনে সার্চ করবো, গুগল করবো যে এটা ব্যাপারে বিস্তারিত কি আসে, গুগলের অ্যাটলিস্ট ফার্স্ট পেজটা হলেও পড়বো। তো এতে করে হচ্ছে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড আলোচনাটা ক্লিয়ার হয়ে যাবে। দেন সেগমেন্ট 8, এটা হচ্ছে এক্সামস। দেখো যে 2 মাস বা 3 মাস একটা টিচারের কাছে টাকা খরচ করে 3000 টাকা বা 5000 টাকা বা 10,000 টাকা খরচ করে না পড়ার চাইতে তুমি একটা বা দুইটা জায়গায় নিজে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিয়ে নিজের এক্সপিরিয়েন্স গ্যাদার করা অনেক বেশি বেটার। আমাদের যারা পরীক্ষা অ্যাডমিশন টেস্ট দিব তারা হচ্ছে অনেকেই মাইন্ড সেট আপ করে রাখি যে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেই পরীক্ষা দেব, আমি শুধু বিউপিতেই পরীক্ষা দেব। তো তার জন্য কি করি আমরা, অন্যান্য এর আগে যদি অন্য কোথাও অ্যাডমিশন টেস্ট পরীক্ষা আমরা সেগুলোতে ফর্মই তুলে না, বাট এই কাজটা করা যাবে না। তোমাদেরকে যদি পরীক্ষাটা বাংলাদেশের এই পাশ থেকে ওই পাশে গিয়েও দিতে হয় তবুও তোমরা ওই পরীক্ষাটা অ্যাটেন্ড করবা, কারণ এক্সপিরিয়েন্স রিয়েলি ম্যাটার্স। অ্যাডমিশন টেস্টে যদি তোমার এই এক্সপিরিয়েন্সটা থাকে তাহলে দেখবো অনেক বেশি উপকার হচ্ছে। যেমন এবারের ক্ষেত্রে বলি, এবার আমাদের বি ইউনিটে যেহেতু 45 মিনিটের উপরে টোটাল 60টা কোশ্চেন করা হয়েছে, তো এই সময়ের ভিতরে এই কোশ্চেনগুলোকে অ্যান্সার করা খুব টাফ ছিল, যেহেতু ম্যাথ আছে। অনেক স্টুডেন্ট প্রিপারেশন অনেক বেশি ভালো ছিল, কিন্তু কি হয়েছিল হচ্ছে তোমার তারা ম্যাথ স্টার্ট করছে মাঝামাঝি অবস্থায় বা তার আগে, যার জন্য পরবর্তীতে তারা টাইমটাকে ম্যানেজ করতে পারে নাই। দেখা গেছে তারা জিকে এবং ইংলিশ পার্টটার দিকে তাকাইতেই পারে না, যার আগেই তাদের সময় শেষ। তো এই কাজটা করা যাবে না, তোমাদেরকে অবশ্যই কিছু স্ট্র্যাটেজি নিজেদেরকে অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে যে আমরা অবশ্যই বাংলা, ইংলিশ এবং জেনারেল নলেজকে আগে অ্যান্সার করে দেন সর্বশেষ হচ্ছে ম্যাথ অ্যান্সার করবো। এটা হচ্ছে একটা এক্সাম স্ট্র্যাটেজি। পাশাপাশি এরকম অনেক স্ট্র্যাটেজি আছে। আর সবচেয়ে বড় কথা যে এগুলো হচ্ছে এক্সপিরিয়েন্সের ব্যাপারে, যে তুমি যদি পরীক্ষা দাও তখনই রিয়েলাইজ করবে যে তোমার কোন কোন জায়গায় ভুল হইতে পারে, কোন কোন জিনিসটাকে যদি তুমি এইভাবে না করে ওইভাবে করতে তাহলে তোমার পজিশনটা আরো ভালো আসতো। তো প্রিপারেশন তুমি নিচ্ছ ঠিক আছে, কিন্তু পাশাপাশি তোমার এই স্ট্র্যাটেজিটাকে মেনটেন করার জন্য তোমাকে অবশ্যই বলবো যে এক্সপিরিয়েন্স দরকার, যার জন্য তুমি ফর্ম তুলে এর আগে যদি শুরুতেই যেখানে পরীক্ষা হোক তুমি সেখানে পরীক্ষাতে অ্যাটেন্ড করবা। তুমি আলটিমেটলি সেখানে ভর্তি হও কি না হও সেটা পরের কথা, কিন্তু তুমি পরীক্ষাটা অ্যাটেন্ড করবা। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। ফাইনালি একটা কোয়েটেশন দিয়ে শেষ করতে চাই, সেটি হচ্ছে যে আই নেভার ড্রিমড অ্যাবাউট সাকসেস, আই ওয়ার্কড ফর ইট। সো আমি তোমাদেরকে বলবো যে তোমরা শুধু স্বপ্ন দেখলে হবে না, তোমাদেরকে সেটার জন্য কাজ করতে হবে, আর আলটিমেটলি দেখা হবে বিজয়। ধন্যবাদ।